আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার কৃষক বন্ধুরা, সবাইকে আজকের কিষাণ বাণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে। আজকের অনুষ্ঠানে প্রথমে শুনবেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। আজকের বিষয় পর্বে শুনবেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এ বিষয়ের উপর আলোচনা করেছেন মৎস্য আধিকারিক দীপায়ন রায়। মাটির কাছে মানুষের মাঝে এই পর্বে আমরা শুনব একজন কৃষক বন্ধুর সাক্ষাৎকার। উনি হরিপুর গ্রাম পঞ্চায়েতে লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আগামী 2-1 দিন সকাল 8:30 পর্যন্ত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35 এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এই সময়ে দিনের সর্বোচ্চ আর্দ্রতা 94% এবং সর্বনিম্ন আর্দ্রতা 70% হতে পারে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য রয়েছে কিছু কৃষি পরামর্শ। গরম এবং আর্দ্র আবহাওয়ায় এবং মাঝে মাঝে মেঘলা আকাশের বৃষ্টির ফলে ফসলের বৃদ্ধির জন্য এখন অনুকূল আবহাওয়া পাবে, তবে পোকামাকড় এবং রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। অধিক আর্দ্রতা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা গাছের খাদ্য সংগ্রহের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং ছত্রাকের আক্রমণের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে। শীষ বেরোবার প্রক্রিয়াকে অনুকূল রাখতে জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার জল ধরে রাখতে হবে। শীষের সঠিক বিকাশের জন্য জমিতে ইউরিয়া সারের দ্বিতীয় ভাগ প্রয়োগ করা যেতে পারে। টমেটোর গাছে সাদামাছির আক্রমণ রোধ করার জন্য একই ওষুধ বারবার ব্যবহার এড়িয়ে চলতে হবে কৃষক ভাইদের। এই সাদামাছি নিয়ন্ত্রণে ইমিডাক্লোরোফিড 0.8 মিলিলিটার 1 মিলিলিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। যারা পশুপালন করেন লক্ষ্য রাখবেন শূকরের ঘরের আশপাশ পরিষ্কার রাখতে হবে। এই সময়ে কোনো অবস্থাতে জল জমতে দেবেন না এবং নিয়মিতভাবে মশানাশক ঔষধ ছড়াতে পারেন। ছাগলের এই সময়ে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করার জন্য গবাদি প্রাণীর টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময় অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাবে না। ছাগল বা গবাদি প্রাণীদেরকে নতুন ঘাস থেকে গরু ছাগলের পেট ফাঁপা বা পেট ফোলা রোগ হতে পারে। ঘর পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়ে দিতে পারেন। শুনলেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এই আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে ধীমান দাস চৌধুরী।
2017 সালের 1 জুলাই জিএসটি প্রথমবার কার্যকর করা হয়। এর কার্যকর হওয়ার 8 বছর পর জিএসটি কাউন্সিল নিউ দিল্লিতে অনুষ্ঠিত তার 56তম সভায় পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারে বা জিএসটি 2 অনুমোদন প্রদান করে। এখন আমাদের একটি নাগরিক বান্ধব সরল কর, যেখানে 18% স্ট্যান্ডার্ড হার এবং 5% মেরিট হার সহ কিছু নির্দিষ্ট পণ্য ও পরিষেবার জন্য 40% বিশেষ হার দিতে হবে। কৃষি পণ্যের উপর জিএসটি 12% থেকে 5% কম করা হয়েছে, যেমন ট্র্যাক্টর, কৃষি, উদ্যান বা বনজ যন্ত্রপাতি, মাটি প্রস্তুতির জন্য বা চাষের জন্য কাটার বা মারানোর যন্ত্রপাতি, পশুখাদ্য বা খড় বেলার মেশিন, ঘাস বা খড় কাটার মেশিন, কম্পোস্টিং মেশিন, এগুলোর উপর 12% থেকে 5% পর্যন্ত কর কম করা হয়েছে। কৃষক বন্ধুরা, আজকের বিষয় পর্বে এখন শুনবেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এর উপর আলোচনা করেছেন মৎস্য আধিকারিক দীপায়ন রায়। কৃষক বন্ধুরা, কিষাণ বাণীতে আমাদের আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন মৎস্য আধিকারিক দীপায়ন রায়। দীপায়ন বাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। সবাইকে নমস্কার। আমাদের আজকের যে বিষয় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, বিশেষ করে আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলাতে এর কার্যকারিতা কতটুকু, যারা মৎস্যচাষী ভাইরা রয়েছেন তারা কতটুকু এর অন্তর্ভুক্ত হয়েছেন, সে নিয়ে আপনি শুরু করুন। আমাদের দপ্তরের একটা মেইন স্কিম বা প্রকল্প যেটা চলছে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এটাকে 2020 থেকে চালু হয়েছে। হ্যাঁ, 2020 থেকে। তো এটাকে আমরা সংক্ষেপে বলি PMMSY। আচ্ছা, এটা শর্ট ফর্মে বলি, যেটা এক্সপেনশন হলো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। তো এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ভারত সরকারের একটা স্কিম। এই স্কিমটা 2020-21 অর্থবর্ষ থেকে শুরু হয়েছে। তো প্রাথমিকভাবে এটা ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 বছরের জন্য স্কিমটা শুরু হয়েছিল। তো 2021 সালে আমরা প্রথম এই স্কিমটা আমাদের স্টেটে আমরা ইমপ্লিমেন্ট করি। তার পাশাপাশি আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে এই স্কিমটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। তো তার পরবর্তী সময়ে এটা 2021, 21-22, 22-23, 23-24 এবং 24-25 অর্থবর্ষ পর্যন্ত আমরা এই স্কিমটা ইমপ্লিমেন্ট করেছি। তো 5 বছর অলরেডি আমরা স্কিমটা ইমপ্লিমেন্ট করেছি এবং ডিপার্টমেন্ট থেকে আমরা আবার যেটা ফার্দার ইনস্ট্রাকশন পেয়েছি, এই স্কিমটা আরো 1 বছর এক্সটেনশন করবে, অর্থাৎ সেটা 25-26 অর্থবর্ষের জন্য এই স্কিমটা থাকবে। তো এটার আন্ডারে যে সমস্ত স্কিমগুলি আছে, এটার আন্ডারে মানে এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই যোজনার অন্তর্ভুক্ত আরো অনেকগুলো স্কিম রয়েছে। আরো অনেকগুলো স্কিম আছে। এটা মেইন স্কিমটার নাম হলো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। এটার আন্ডারে বিভিন্ন সাব স্কিম আছে, তো যেগুলি আমরা কৃষকদের জন্য বেনিফিট দিয়ে থাকি, বা কৃষকরা এই স্কিমটা আসার পরে অনেক বেনিফিট ওনারা পেয়েছেন। মেইনলি কিছু কিছু স্কিম আছে যেগুলি আমাদের আগে দপ্তর থেকে ছিল না, এখন এই স্কিমটা আসার ফলে এখান থেকে কৃষকরা অনেকটা সেখান থেকে বেনিফিট বা উপকৃত হচ্ছেন। তো এই স্কিমের আন্ডারে আমাদের মেইন যে স্কিমটা, মানে এই স্কিমের আন্ডারে অনেকগুলি সাব স্কিম আছে। তার মধ্যে প্রধানত যে স্কিমটা বা মেজর যে স্কিমটা, সেটা হলো নতুন পুকুর কাটানো বা কনস্ট্রাকশন অফ নিউ পন্ড, আমরা যেটাকে বলি কনস্ট্রাকশন অফ নিউ পন্ড বা কনস্ট্রাকশন অফ নিউ ট্যাঙ্ক। তো যা অনেক সময় দেখা যায় যে কৃষকদের, যেসব চাষী ভাইদের জায়গা রয়েছে, ইচ্ছে করলে নতুন করে পুকুর খনন করতে, অনেক সময় দেখা যায় যে কৃষকদের নিজস্ব জায়গা রয়েছে, ওনারা পুকুর কাটাতে চাইছেন, কিন্তু ওনারা আর্থিক অসুবিধার কারণে ওনারা পুকুর কাটাতে পারছেন না। তো ওনাদের জন্য মেইনলি এই স্কিমটা খুব উপকার হয়েছে। তো এই স্কিমের আন্ডারে আমরা অনেকগুলি পুকুর আমরা কাটিয়েছি। প্রত্যেক বছরে আমরা প্রায় প্রত্যেকটা ব্লকে আমরা প্রায় 30 থেকে 40টা করে পুকুর আমরা কাটিয়েছি। তো এখানে এই স্কিমটার আন্ডারে যেটা নতুন পুকুর কাটানো, এই স্কিমটার আন্ডারে যেটা আর্থিক বেনিফিট বা ফিনান্সিয়াল যে অ্যাসিস্ট্যান্স, সেটা হলো এখানে এসসি, এসটি এবং ওমেন ক্যাটাগরি, এখানে মেনলি 4টা ক্যাটাগরি থাকে: জেনারেল ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি এবং ওমেন ক্যাটাগরি।
4টা ক্যাটাগরিতে থাকবে। ওমেন ক্যাটাগরির সব ক্ষেত্রে? হ্যাঁ, ওমেন ক্যাটাগরির মধ্যে এসসি মহিলারাও আসতে পারে, এসটি মহিলারাও আসতে পারে, জেনারেল মহিলারাও আসতে পারে। তো 4টা মানে এই স্কিমের আন্ডারে 4টা ক্যাটাগরিতে বেনিফিট দেওয়া হয়। তো এর মধ্যে যারা জেনারেল ক্যাটাগরিতে আছেন ওনারা পাবেন টোটাল যে প্রজেক্ট কস্ট, টোটাল প্রজেক্ট কস্টের 40% গভর্নমেন্ট সাবসিডি ওনারা পাবেন, আর 60% হবে বেনিফিশিয়ারি শেয়ার। 100 টাকার মধ্যে 40 টাকা, 100 টাকার মধ্যে 40 টাকা সরকার দেবে যারা সাধারণ শ্রেণীর বেনিফিশিয়ারি যারা থাকবেন, সাধারণ শ্রেণীভুক্ত যারা থাকবেন ওনাদের ক্ষেত্রে 100 টাকার মধ্যে 40 টাকা সরকার দেবে, আর 60 টাকা বেনিফিশিয়ারিকে নিজের থেকে দিতে হবে এই স্কিমটা করার জন্য। উল্টোভাবে এসসি, এসটি এবং ওমেন ক্যাটাগরি যারা থাকবেন ওনাদের ক্ষেত্রে 100 টাকার মধ্যে 60 টাকা সরকার দেবে, আর 40 টাকা বেনিফিশিয়ারিদেরকে দিতে হবে। ঠিক তার উল্টোটা। তো এই হিসাবে আমরা এই স্কিমের আন্ডারে প্রধান যে স্কিমটা সেটা হলো নতুন পুকুর কাটানো। তো যেটা আমরা বললাম যে আমরা এই 5 বছরে আমরা প্রতিটা ব্লকে আমরা অনেকগুলি পুকুর আমরা খনন করিয়েছি এই স্কিমের আন্ডারে। তো এটার যে গাইডলাইন সেটা হলো প্রতি ইউনিট কস্ট আমরা যেটা বলি যে মানে একটা এককানি পুকুরের যেটা একটা মডেল ইউনিট কস্ট থাকে, সেই ইউনিট কস্টটা হলো 1,34,400 টাকা। একটা এককানি পুকুর করার জন্য মোট ইউনিট কস্ট হলো 1,34,400 টাকা। এর মধ্যে যারা মাপটা কি এটা এক্ষেত্রে জলাশয়ের পরিমাণ হলো এককানি আমরা যদি আমাদের মেজারমেন্টে বলি সেটা হলো 1600 স্কোয়ার মিটার। সেটা 80x20 হোক, 40x40 হোক, মানে মোট আমার যে জলাশয়ের পরিমাণটা দৈর্ঘ্য এবং প্রস্থে গুণ করার পরে সেটা 1600 স্কোয়ার মিটার বা 1600 স্কোয়ার মিটার তথা এককানি হতে হবে। সেই এককানি পুকুরের জন্য যেটা আমাদের ইউনিট কস্ট সেটা হলো 1,34,400 টাকা। এর মধ্যে যারা জেনারেল ক্যাটাগরির বেনিফিশিয়ারি থাকবেন ওনারা সেক্ষেত্রে 53,760 টাকা ওনারা গভর্নমেন্ট সাবসিডি পাবেন, আর বাকি যে টাকাটা থাকবে 80,640 টাকা সেই টাকাটা বেনিফিশিয়ারিদেরকে দিতে হবে। উল্টোভাবে এসসি, এসটি এবং ওমেন ক্যাটাগরির যারা বেনিফিশিয়ারি থাকবেন ওনারা এককানি পুকুর খনন করার জন্য 80,640 টাকা গভর্নমেন্ট থেকে পাবে, এবং এর মধ্যে বাকি যে টাকাটা থাকবে 53,760 টাকা সেটা বেনিফিশিয়ারি শেয়ার হিসেবে থাকবে। এইবার যে টাকাটা গভর্নমেন্ট শেয়ার, আমি যেটা বললাম যে এসসি, এসটি এবং ওমেন ক্যাটাগরির ক্ষেত্রে 80,640 টাকা বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 53,760 টাকা, এটা হলো টোটাল গভর্নমেন্ট শেয়ার। এই টোটাল গভর্নমেন্ট শেয়ারের মধ্যে আবার দুটো পার্ট থাকে, 90% থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, 10% থাকবে স্টেট গভর্নমেন্টের ফান্ড। তো টোটাল যে টাকাটাই থাকবে আমার যেটা গভর্নমেন্ট শেয়ার 53,760 টাকা হোক আর 80,640 টাকা হোক, সেক্ষেত্রে 90% সেন্ট্রাল গভর্নমেন্ট শেয়ার, 10% স্টেট গভর্নমেন্ট শেয়ার, এই দুটো মিলে আমার টোটাল ইউনিট কস্টটা আসে। সেটা এসসি, এসটিদের জন্য, ওমেনদের জন্য আলাদা, আর জেনারেল ক্যাটাগরি যারা থাকে ওনাদের জন্য আলাদা। আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলাতে এরকম কতজন বেনিফিশিয়ারি রয়েছেন যারা আমরা প্রায় প্রত্যেক বছরে আমরা প্রতিটা ব্লকে, আমাদের এখানে 8টা ব্লক আছে, আমরা প্রতিটা ব্লকে 30 থেকে 40টা করে আমরা পুকুর প্রত্যেক বছর আমরা করিয়েছি। অন এন এভারেজ ব্লকে 30 থেকে 40টা করে নতুন পুকুর। তো অন এন এভারেজ আমরা প্রতি বছরে আমরা প্রত্যেকটা ব্লকে প্রায় 30 থেকে 40টা করে আমরা পুকুর আমরা প্রত্যেকটা ব্লকে করিয়েছি। তবে কিছু কিছু জায়গাতে হয়তো 20 থেকে 25 হতে পারে, সেটা ডিপেন্ড করে এরিয়ার উপরে, মানে কতটুকু এরিয়া সেই ব্লকের জন্য ধার্য করা হয়েছে। অ্যাকচুয়ালি স্টেট থেকে আমাদের কাছে ডিস্ট্রিক্টকে একটা এরিয়া টার্গেট দিয়ে দেয়, সাপোজ পুরো ডিস্ট্রিক্টের মধ্যে আমাকে সাপোজ 100 হেক্টর জলাশয় করতে হবে, সেটা তখন আমাদের 8টা ব্লকের মধ্যে সেটা ভাগ হয়ে যায়। তো কোনো ব্লকে একটু বেশি পড়ে, কোনো ব্লকে একটু কম পড়ে। তো অন এন এভারেজ আমরা যদি দেখি আমরা প্রায় 30টার মতো করে পুকুর আমরা প্রত্যেকটা ব্লকে আমরা প্রত্যেক বছর সেখানে করেছি। তো আর মিনিমাম এরিয়া যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা এককানি করে আমরা সাধারণত বেনিফিশিয়ারি সিলেকশন করি। তবে কিছু ক্ষেত্রে যদি সুইটেবল জায়গা না থাকে সেক্ষেত্রে আধাকানি করা হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে এই পুকুরগুলি একটা স্পেসিফিক একটা ইউনিট এরিয়া আমরা রাখতে পারি, সেটা হলো এককানি জলাশয় ধরে আমরা এই পুকুরগুলি আমরা সাধারণত করিয়ে থাকি। তো এটার মধ্যে আরেকটা বেনিফিশিয়ারিদের কি ধরনের কাগজপত্র, এক্ষেত্রে বেনিফিশিয়ারিদেরকে যেটা বেনিফিশিয়ারিদেরকে করতে হয় সেটা প্রথমে হলো বেনিফিশিয়ারি সিলেকশনটা পিআরআই বডির মাধ্যমে হয়, যেটা আমাদের সমস্ত স্কিমের ক্ষেত্রে একই রকম গাইডলাইন্স, অর্থাৎ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত হয়ে বেনিফিশিয়ারির নামটা রেজুলেশন সহকারে আমাদের দপ্তরের কাছে আসে। তো বেনিফিশিয়ারি সিলেকশন পিআরআই বডির মাধ্যমে হওয়ার পরে, অর্থাৎ পঞ্চায়েতের মাধ্যমে বেনিফিশিয়ারি সিলেকশন হওয়ার পরে ওনাদের
যে ডকুমেন্টস গুলি দিতে লাগে, সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হলো ল্যান্ড ডকুমেন্টস বা জায়গার পর্চা। যে জায়গাটাতে উনি পুকুরটা কাটবেন সেই জায়গাটা যাতে ওনার নিজস্ব নামে হয় বা পরিবারের অন্য কারোর নামে যদি হয় সেক্ষেত্রে সেটা কনসিডার করা হয়। আর এটা যদি কোনো লিজ এগ্রিমেন্টের হয় তাহলে সেক্ষেত্রে ওনাদেরকে লিজের কোনো ডকুমেন্ট সেটা প্রডিউস করতে হবে। তো আমরা সবসময় চেষ্টা করি যাতে বেনিফিশিয়ারি যারাই এই স্কিমের জন্য সিলেকশন হয় ওনাদের যাতে নিজস্ব জায়গাটা সেখানে থাকে এবং সর্বোপরি সেখানে যাতে কোনো খাস ল্যান্ড যাতে না থাকে। হ্যাঁ, বেনিফিশিয়ারি ওই জায়গাটা যাতে অবশ্যই ব্যক্তিগত জায়গা যাতে হয়। হ্যাঁ, সেখানে কোনো খাস জায়গা বা গভর্নমেন্ট জায়গা বা ফরেস্টের কোনো জায়গা এই সমস্ত কোনো জায়গা যদি থাকে সেটা আমরা সেই ক্ষেত্রে বিবেচনার মধ্যে আসে না। তো ল্যান্ড ডকুমেন্টসটা সবসময় বেনিফিশিয়ারিদের নামে থাকতে হবে, অর্থাৎ যিনি পুকুরের মালিক হবেন বা যার নামে পুকুরটা করা পুরুষ হলেও কি মহিলা সুবিধা পাবে? হ্যাঁ, পাবে। এখানে ওমেন ক্যাটাগরি যেটা আছে, ওমেন ক্যাটাগরিতে তো এখানে শুধু মহিলাদের নাম দেওয়া হয়। তো ওনার বাড়ির ওনার স্বামী হতে পারে বা ওনার পরিবারের অন্য কেউ হতে পারে, ওনাদের নামে যদি ল্যান্ড ডকুমেন্ট নিজস্ব যদি কাগজ থাকে তাহলে হ্যাঁ ওনারা সেখানে সুবিধা নিতে পারবে। তো এই পুকুর কাটানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা সেটা হলো ওনাদের এই ল্যান্ড ডকুমেন্টসটা দিতে লাগবে। তারপরে উনি যদি কোনো স্পেসিফিক ক্যাটাগরি থেকে বেনিফিট পেয়ে থাকেন, যেমন বললাম যে এসসি ক্যাটাগরি, যে আলাদা একটা ক্যাটাগরি আছে যেখানে 60% গভর্নমেন্ট সাবসিডি ওনারা পাচ্ছেন, তো সেক্ষেত্রে ওনাদেরকে এসসি কার্ড সেখানে দিতে লাগবে, এসসি কার্ড দেখাতে হবে, এটা অফিসে জমা করতে হবে। তারপরে ওনাদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, রেশন কার্ড যেগুলি সবসময় থাকে, তার সঙ্গে প্যান কার্ড, এটা এবার বাধ্যতামূলক করা হয়েছে, প্যান কার্ড, এবং ওনাদের ইমেল আইডি, বেনিফিশিয়ারির ইমেল আইডি থাকতে লাগবে, বেনিফিশিয়ারির প্যান কার্ড থাকতে লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলি ওনারা আমাদের কাছে সাবমিট করবে, দপ্তরে গিয়ে জমা দেবে। হ্যাঁ, দপ্তরে গিয়ে জমা দেবে। যখন ওনাদের নামটা পঞ্চায়েত থেকে পিআরআই বডির মাধ্যমে যেটা যখন সিলেকশন হয়ে আসবে তখন ওনারা এই সমস্ত ডকুমেন্টসগুলি আগে আমাদের কাছে জমা করবে। তারপরে হলো ওনাদেরকে একটা নোটারি এগ্রিমেন্ট করতে হবে। এই স্কিমের আন্ডারে একটা গাইডলাইন্স আছে যে আমি আগে যেটা বললাম যে যদি জেনারেল ক্যাটাগরি হয় যে 40% গভর্নমেন্ট সাবসিডি দেবে, বাকি 60% আমি নিজে থেকে দিয়ে সেটা কমপ্লিট করবো, একটা আন্ডারটেকিং আছে। তো সেটা নোটারির মাধ্যমে একটা আন্ডারটেকিং ওনাদেরকে, এই ফর্মটাও দপ্তরে আছে, এটা আমরা দিয়ে দিই। তো একটা নোটারি এগ্রিমেন্টও ওনারা এইগুলির সঙ্গে আমাদের কাছে জমা করতে হবে। তো সবগুলি জমা করার পরে ল্যান্ড সুইটেবল হওয়ার পরে আমরা ওয়ার্ক অর্ডার ইস্যু করি। ওয়ার্ক অর্ডার ইস্যু করলে বেনিফিশিয়ারিরা ওনারা কাজ করেন, কাজ করার পরে কাজের যে কাজের প্রোগ্রেস অনুসারে কাজ শেষ হওয়ার পরে আমরা এরিয়া মেজারমেন্ট করে ওনাদের যেটা পেমেন্ট সেই পেমেন্টটা আমরা ওনাদেরকে দিয়ে দিই। তো এই স্কিমের আন্ডারে একই স্কিমের সঙ্গে আরেকটা স্কিম মার্জ করা আছে। যে পুকুরটা উনি কাটিয়েছেন এই পুকুরের মধ্যে উনি গভর্নমেন্ট থেকে মাছের পোনা, মাছের খোল, মাছের খাদ্য এই সমস্ত বেনিফিটগুলি উনি এই বছরই উনি এই স্কিমের মাধ্যমে সমস্ত বেনিফিট উনি কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ এই স্কিমটার আন্ডারে আমরা একসঙ্গে আমরা দুটো স্কিম কভার করছি, নতুন পুকুর কাটানো, তার পাশাপাশি এই নতুন পুকুরের মধ্যে মাছের পোনা, খোল, খাদ্য, মানে যে সমস্ত ইনপুটসগুলি ধরা থাকে, মানে মাছ চাষের জন্য যে সমস্ত ইনপুটসগুলি দরকার সেই সমস্ত ইনপুটসগুলি আমরা এই স্কিমের মধ্যে আমরা এই বছরই বেনিফিশিয়ারিদেরকে দিয়ে থাকি। তো এই স্কিমটার নাম হলো ইনপুট কস্ট ফর ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার ইন দ্য ওয়াটার বডিজ ক্রিয়েটেড আন্ডার পিএমএমএসওয়াই, অর্থাৎ যার বাংলা হলো এই পিএমএমএসওয়াই মানে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের আন্ডারে যে পুকুরগুলি খনন করা হয়েছে সেই পুকুরগুলির মধ্যে মাছ চাষ করার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান। তো দুটো স্কিম একসঙ্গে, একই বেনিফিশিয়ারি যাদের নতুন পুকুর খনন করা হবে তারা এই স্কিমের এই স্কিমের আওতাতেই ওরা মাছের পোনা এবং সামগ্রিক যে সমস্ত ইনপুটসগুলি আছে, মানে মাছের খাদ্য, খোল, চুন যেগুলি আছে এগুলি ওনারা এই বছরই সেগুলি পেয়ে যায়। এটার সঙ্গে অলরেডি মার্চ করা আছে এবং এই ক্ষেত্রে একই গাইডলাইন্স, 60% যদি জেনারেল ক্যাটাগরি হয় 40% গভর্নমেন্ট থেকে বেনিফিট পাবে এবং 60% ওনাদেরকে নিজেদের থেকে দিতে লাগবে। আর যদি এসসি এসটি ক্যাটাগরি হয় 60% বেনিফিট ওনারা গভর্নমেন্ট থেকে পাবেন, 40% বেনিফিশিয়ারিদেরকে দিতে লাগবে। তো এই দুটো স্কিম একসাথেই, এই স্কিমের আন্ডারে এই দুটো স্কিম একসাথে আছে। তারপর 3 নম্বর যে স্কিমটা সেটা হলো আমরা আগে রেগা থেকে অনেক পুকুর করানো হতো। তো এই রেগা থেকে যে সমস্ত পুকুরগুলি করানো হয়েছে সেগুলিকে যাতে আরো মাছ চাষের জন্য সেগুলিকে ইউজ করা যায় বা সেগুলিতে যাতে মাছের প্রোডাকশন আরো বাড়ানো যায়, তার জন্য এই স্কিমের আন্ডারে রেগার পুকুরগুলির মধ্যেও আমরা ইনপুটস আমরা দিয়ে থাকি। তো সেই স্কিমটা হলো ইনপুট কস্ট ফর ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার ইন দ্য ওয়াটার বডিজ ক্রিয়েটেড আন্ডার এমজিএন রেগা, অর্থাৎ এমজিএন রেগা প্রকল্পে যে সমস্ত পুকুরগুলি করানো হয়েছে সেই সমস্ত পুকুরগুলির মধ্যে মাছ চাষের প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। তো সেটারও বেনিফিশিয়ারি সিলেকশন পঞ্চায়েত থেকে হয়ে আসে এবং সেক্ষেত্রে যেটা গাইডলাইন সেটা হলো ওই পুকুরটা অবশ্যই রেগার আন্ডারে
করানো হয়েছে এমন পুকুর হতে হবে। সেটা 2 বছর থেকে কোনো কাগজ থাকে রেগা থেকে করানো হয়েছে? অ্যাকচুয়ালি রেগা থেকে করানো হলে তো সেটা যে রেগার যে ওয়ার্ক অর্ডার বা ওই কাজের যে আইডি সেগুলি অলরেডি বেনিফিশিয়ারিদের কাছে বা পঞ্চায়েতের কাছে থাকে। তো সেক্ষেত্রে ওনারা যখন ডিটেলস আমাদেরকে দেয় তো আমরা সেটা তখন ওনাদের থেকে নিয়ে নিই। তো এর ফলে কি হয়, মানে এই পুকুরটা রেগা থেকে করানো হয়েছে সেটা 2 বছর আগে হতে পারে, 5 বছর আগে হতে পারে বা আরো আগে হতে পারে, কিন্তু রেগার পুকুরের মধ্যেই আমরা এই ইনপুটস গুলি প্রদান করি, যেটা এই স্কিমে পোনা বা খাদ্য সামগ্রী সবগুলো দিয়ে থাকি। তো সেটারও যেটা যেভাবে আমাদের টার্গেট থাকে, নতুন করে যদি সংস্কারের প্রয়োজন সেটা কি করে? না, সংস্কারটা অ্যাকচুয়ালি এটার মধ্যে ইনক্লুডেড নেই। সংস্কারটা আলাদা, এগুলি সব কালচার রিলেটেড। সংস্কারটা আমরা এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আন্ডারে সংস্কারের কোন স্কিম নেই, সংস্কারটা বাদে। তো এটার জন্য আমরা যেভাবে টার্গেট পাই, তো আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে বেনিফিশিয়ারি সিলেকশন হয়ে ওনাদের নাম ওনারা পাঠায় এবং তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস গুলি বললাম এগুলি থাকে। এবং যদি রেগার পুকুর হয়, রেগার পুকুরটা ওনার যখন কাটানো হয়েছিল তার যে ডিটেলস গাইডলাইনটা সেটা একটু আমাদেরকে দিতে হয়, এটা আমাদের আপলোড করতে লাগে। আজকের বিষয় পর্বে শুনলেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এই প্রকল্পের উপর আলোচনা করেছেন মৎস্য আধিকারিক দীপায়ন রায়। বীজ শোধন, চারা শোধন, মাটির শোধন, বীজ শোধন, চারা শোধন, মাটির শোধন, ফসল থাকে সুরক্ষিত, সচ্ছল জীবন। মাটির কাছে মানুষের মাঝে এই পর্বে এখন শুনবেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের শেফালী দাসের সাক্ষাৎকার। গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক বোনের সাথে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি অনেক কৃষক ভাই বোন বিভিন্ন চাষবাসের কাজে যুক্ত রয়েছেন। আপনার নাম? শেফালী দাস। শেফালী দাস, যে এই যে এখানে দেখতে পাচ্ছি এটা কি চাষ করছেন? এখানে লাউ ক্ষেত করছি। লাউ ক্ষেত করছেন, আচ্ছা। এই যে লাউ ক্ষেত কবে থেকে শুরু করছেন আপনারা? তো এই বছর 7 হইতে করা আরম্ভ হয়েছে। আলু কোন মাসে লাগাইছেন এটা? না, জ্যৈষ্ঠ মাসের লাস্টে দেখতে বলে, জ্যৈষ্ঠ মাসের লাস্টের দিকে লাগাইছেন। আচ্ছা, মনে হচ্ছে না এখানে একটু মানে জলা জলা জায়গা, এত জলা জায়গার মধ্যে লাউ গাছ? লাউতে জল লাগে। জল লাগে না? আচ্ছা 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 আচ্ছা। এই যে লাউ গাছের যে চাষ করছেন, কতদিন ধরে, কত বছর ধরে চাষবাস করেন? না, এই বছর ফার্স্ট করছি। এই বছর ফার্স্ট করছেন? এর আগে তো বাড়ি করে আরো করতেন? বাড়ি করে তো আমরা তো জায়গায় নাই বাড়ি করে। আচ্ছা, এবার তো ক্ষেত করি কিন্তু ফাত্রেই করি। আচ্ছা, জমিতে করেন। আচ্ছা আচ্ছা। এই যে ধরুন লাউ গাছ যখন এখানে যে লাউ লাগাইছেন, ঠিক আছে, বীজ লাগাইছেন না? বীজ এটি লাগানোর আগে একটু মুখ টুক ফাটাইছেন নি? না, সরাসরি লাগাইছেন। লাউর বীজ কোন থেকে আনছেন? বাজার থেকে? বাজার থেকে। আচ্ছা, লাউর বীজ যে আনছেন এটা শোধন করছেন নি আপনারা? না, তো প্যাকেটেতে উন আসিল, আমরা প্যাকেটের তুন ধরেন না, ওই তো রাত্রে 8টার দিকে ভিজে রাখছি, এরপরে সকালে লাগাই লাইছি। সেই কথাটাই করছিলাম, রাত্রে ভিজে রাখুন লাগছে না? আচ্ছা আচ্ছা। এই লাউ গাছ যে লাগাইছেন, বীজ লাগাইছেন, লাগানোর পরে উলিয়ে বা পিঁপড়া খাইলা না? ওষুধ দিছি না? ওষুধ দিচ্ছেন না? কেমনে ওষুধ দিচ্ছেন? এটা রুইয়ার আগে দিয়ে কেরাসিন মিশাই রুইয়া লাইছি। আচ্ছা, কেরোসিনের সঙ্গে শুধু ছালে টালে লাগাইছেন? না, কিছু লাগাইছি না, শুধু কেরোসিন। শুধু কেরোসিন একটু দিচ্ছেন না? কতটুকু কেরোসিন দিচ্ছেন? ধরুন তো 3-4 ফুটা দিয়ে মাখি লাগাই লাইছি। আচ্ছা, অনেক সময় কেরোসিন বেশি দিলে গাছ মরে যাইত না? না, কেরোসিন কিলে বেশি দেবো, এটা তো আমরা নিয়ম আছে না। আচ্ছা 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 আচ্ছা। এই তাহলে এখানে একটা থালি করে লাগাইছেন না? একটা থালির মধ্যে কয়টা করে দিচ্ছেন? 4টা করে দিচ্ছেন। প্রথমে 4টা করে দিচ্ছেন। আচ্ছা, মনে করেন 4টা গাছে উঠে যাইব, 4টা গাছ 4টা রাখি দিবেন না একটা? 4টাই থাকবে। 4টাই থাকবে না? আচ্ছা আচ্ছা। আর থালি থেকে থালি দূরত্ব কত দিচ্ছেন? মোটামুটি 10 হাত দূরে দূরে দিচ্ছেন। আচ্ছা, এখন যে দেখতে পাচ্ছি আপনারা এখানে যে কিছু ওষুধ দিচ্ছেন, না সার দিচ্ছেন মনে হয়, কি কি সার দিচ্ছেন? এনে তো বড় রকমের সার আছে, এনে ইউরিয়া মানে এনপিকে। তো এরপরে চুনা আছে, আবার তেন আছে না, কি সারে কিন ওই মেরিগোল্ড এডি আছে। আচ্ছা আচ্ছা। মেরিগোল্ড যে সার, এটা তো জৈব সার মনে হয় না? আচ্ছা 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 আচ্ছা। এখানে তাহলে 4-5 রকমের সার একসাথে মিশাই দিচ্ছেন না? আচ্ছা, 4-5 রকমের সার দেওয়ার মানে কেন 4-5 রকম দিচ্ছেন? 1 রকম 2 রকম না দিয়া?
প্রথম তো আনে চুনা টুনা দিয়ে সবটি মিশাই দিয়েছি না, এটা দিশারি এরপর ইউরিয়াটা হের উঁচু দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, এটা একটা মানে টেকনিক আর কি, ভালো ফলন হওয়ার জন্য যদি ঠাকুর দেয় আর কি নাকি। আচ্ছা, এখন গাছের বয়স কতটুকু হয়েছে মোটামুটি? দেখতে পাচ্ছি তো এখন মোটামুটি 1-1.5 হাত হয়েছে গাছ। এরপরে সার দিবেন না? এরপরে কতদিন পরে সার দিবেন? তো বাসায় এলে মতো সার দিয়ে আরম্ভ। ও, বাসায় এলে মতো সার দেওয়া শুরু করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে লাউ গাছ লাগাইছেন যে এখন মনে করেন একটু হলুদ হলুদ হয়ে গেছে, তার জন্য কি কোনো ওষুধ দন লাগবে নি? আজকে দিব বিকালে, মানে এটা তো ফুকাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পোকার ওষুধও দিতে হইব না। এখন ছাপ দিচ্ছেন, এরপর পোকার ওষুধ দিবেন, ঠিক আছে না? আচ্ছা, গাছ লাউ গাছ যখন বড় হয়, যখন ফুল আসে, তো আমরা এমন কোন সমস্যা কোনো সময় হয়নি? বা চাষ তো আরো আগে করছেন, টুকিটাকি করছেন, মনে করুন ফুল আইয়ে ফল টিকে না, এমন সমস্যা হয়নি? হ্যাঁ, তার জন্য কিটা করেন? আবার দোকান থেকে ওষুধ আনি দেওয়া লাগে, ওষুধ দিতে হয় না? আচ্ছা, আমাদের কিষাণ বাণী অনুষ্ঠানে যারা বিশেষজ্ঞ আছেন, ঠিক আছে, ওনারা বলছেন একটা ওষুধ আছে, হ্যাঁ একটা ওষুধ আছে যে একটা হরমোন আর কি, এটা যখন আপনারা যখন লাউ গাছে ফুল আসে, ফুল আসলে যদি এটা আপনারা স্প্রে করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কিন্তু ফল মোটামুটি ভালোই টিকবে। যদি এটা সুযোগ থাকে, যদি কিষাণ বাণী অনুষ্ঠান শুনে থাকেন বা যারা কৃষি আধিকারিক বা VLW আছে, ওনাদেরকে যদি আপনি সমস্যার কথা বলেন, যদি মনে করেন আপনার এখানে ফুল আসে ফল টিকে না, ঠিক আছে, যদি এমন হয় তাহলে কিন্তু আপনার সেই সমস্যার সমাধান করতে পারবেন। সুযোগ থাকে যাতে আপনি যোগাযোগ করে নেবেন। আচ্ছা, এখন আপনার এখন তো লাগাইছেন যে 2 মাস হয়েছে না, কইছেন 2 মাস। কত মাস পরে যদি সব ঠিকঠাক থাকে, যদি আবহাওয়া ঠিকঠাক থাকে, কত মাস পরে ফল পাইবেন আশা করেন? ওই তো 9 মাস অনেক লাগবে না, 15-16 দিনে গাছ সারো উঠলে এরপরে ফল দিয়ে আরম্ভ করবে, ফল দেওয়া শুরু করবে। তাহলে একটা কথা আছে, আপনার বাঙালি কথা, আগে ভাগে একটা কথা জানি কি জানি আছে, ঠিক মনে পড়ছে না, আপনার মনে যদি থাকে বলতে পারেন। আগে থেকে যদি ফলন বের করতে পারেন, মানে আগিলা বাজারে আর কি, ঠিক আছে। এখন তো বাজারে কিন্তু লাভ তেমন নাই, কিন্তু আজ খুব কম, অর্থাৎ শীতের শুরুর আগে থেকে যদি বের করতে পারেন, তখন মোটামুটি কেমন দামে বিক্রি করতে পারবেন আশা করছেন? ওই তো ধরেন না, বেশি বেশি নইলে না 40-45 এরমই তো, আর এত কি বাড়েনি। আচ্ছা আচ্ছা, এরমই তো থাকে। আপনার পাইকারি বিক্রি করে? পাইকারি না খুচরো বিক্রি করে? না, পাইকারি। পাইকারি দিয়া যায়। আমরা কিছু গতি কই যা থাকলে বই থাকি কিটা করব, পরিশ্রম করি তো ফল লাগবে। আচ্ছা আচ্ছা, বাড়িতে হাঁস মুরগি আছে? মাটির কাছে মানুষের মাঝে এই পর্বে শুনলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের শেফালি দাসের সাক্ষাৎকার। কৃষক বন্ধুরা, আমাদের আজকের কিষাণ বাণী পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার সবার সাথে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হয়েছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।